পুষ্পার দাঁড়া। প্রোফেজ দশার দুটো বৈশিষ্ট্য বলবে। প্রোফেজ দশায় কি ঘটনা ঘটে? ওইদিকে না, আমার দিকে দেখা। প্রোফেজ দশাতে ঘটে এমন দুটো ঘটনা বল। এর খাতার দিকে এবার বলতে 29 জনের মধ্যে আছিস। ক্লাস 10 পড়িস নি রে? এর করে নাম তো দিল। কিছু তো বলতে পেরেছিস? নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যায়, এটাই দেখলি 10 মিনিট ধরে। তারপরটা বল। ভাবছিস তুই কোন জায়গাটা ছিল, ওটাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই লাইনটা বল। এর বল। এর আগের বছরের একটা কাহিনী বলি তাহলে। একটা ছেলে ছিল, পাস আউট হয়ে চলে গেছে। নাম বলবো না, কারণ পরিচিত হতে পারে আবার তোদের। তো একটা ছেলে ছিল, পাস আউট হয়ে চলে গেছে না। তো পরীক্ষা চলছে কিনা, তো শব্দ চ্যাপ্টার আছে। তো শব্দ চ্যাপ্টারে একটা ওয়ার্ড আছে, কম্পাঙ্ক। জানিস তো কম্পাঙ্ক? তো ছেলেটা ভাব যে চ্যাপ্টারের সম্পর্কে কতটা না জানা থাকলে, বেসিক জিনিসটা না জানা থাকলে ও পাশের জনকে জিজ্ঞাসা করতে পারে যে ওটা দিয়ে কি লিখেছিস। স্পষ্ট লেখা আছে কম্পাঙ্ক। ঠিক আছে, লেখার জন্য নাও বুঝতে পারে, যে হয়তো লেখা খারাপ করেছে, বুঝতে পারেনি। এবার যেটা কম্পাঙ্ক লিখেছি, কম্পাঙ্ক কি জিনিস রে আছে সিলেবাসে? এই হচ্ছে অবস্থা। ওইরকম হচ্ছে মিক্স পার। ওকে দেখিয়ে দিচ্ছে যে এই লাইনটা পড়। ও তারপর 1 মিনিট ধরে লাইনটা পড়লো, পড়ার পর তখন বলছে নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যায়। 1 মিনিট ধরে ওই লাইনটা পড়লিস। হ্যাঁ, ওই যে পড়াশোনার মাঝে জয়নগরের মোয়া খেলে অমনি হয়। দেখো, কাউকে আন্ডার এস্টিমেট করার কিছুই নেই, কারণ রিয়াল ট্যালেন্ট গুলো তো আবার ব্যাক বেঞ্চার থেকে উঠে আসে, তাই তো নাকি? আমিও ব্যাক বেঞ্চার ছিলাম, সেখানে আমি ট্যালেন্টের মধ্যে বেরোতে পারিনি, সেটা আলাদা বিষয়। না মানে বরাবরই কি যে জ্ঞান যখন দেওয়া হয়, নিজেকে আগে একটু রোস্ট করে নিতে হয়, যেন সামনের জনের কাছে সুযোগ না থাকে যে অপমান করবো। ওই জন্য নিজেকে আগে নিজে অপমান করে দিবি, শেষ। এই হচ্ছে নিয়ম। আচ্ছা, যা হোক, বিষয়টা হচ্ছে এর আগের দিন আমরা সেল ডিভিশন চ্যাপ্টার সম্পর্কে জেনেছিলাম, এবং তার সাথে কোষ বিভাজন যে হবে, সেই কোষ বিভাজন কিভাবে হয় না হয় বেশ এগিয়েও গিয়েছিলাম বিষয়টাতে। সেটা হচ্ছে ইন্টারফেস তো শেষ করে দিয়েছি। মাইটোটিক ফেজের যে 4টা দশা ছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ওই 4টা দশার মধ্যে ফার্স্ট যে দশাটা হচ্ছে প্রোফেজ, সেই প্রোফেজ দশাটা শেষ করেছিলাম। প্রোফেজ দশাটা শেষ হয়েছিল। এবার আজকে আমরা জানবো একটু মেটাফেজ সম্পর্কে। তবে অবশ্যই প্রোফেজ দশাটা একবার আমরা রিক্যাপ করে নেব যে প্রোফেজ দশাটা কি ছিল। তো প্রথমে যেটা বললাম যে একটা আমরা নিউক্লিয়াসকে পেয়েছিলাম কোষের মধ্যে, সেই নিউক্লিয়াস থেকে আমরা কি করেছিলাম না, জলটাকে বের করে দিয়েছিলাম, যেটাকে বলা হয় জলের বিয়োজন ঘটানো। তাহলে জলের বিয়োজন হয়েছিল। বিয়োজন হওয়ার পর তারপরে কি হয় না, বলেছিলাম একটা উদাহরণ দিয়ে, যে পুকুরে যেমন মাছ থাকে, সেই মাছগুলোর মধ্যে থেকে যদি আমি মানে পুকুরের জলটাকে টেনে নিই, তাহলে মাছগুলো যখন এক জায়গায় জড়ো হয়ে যায়, ঠিক তেমন নিউক্লিয়াস থেকে যখন জলের বিয়োজন ঘটে যায়, তখন নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমাটিন তন্তুগুলো বা নিউক্লিয় জালিকাগুলো তার এক জায়গায়
জড়িত হয়ে গেছিল, যেটাকে বলা হয় স্পাইরালাইজেশন, আর এক জায়গায় কুণ্ডলীকৃত হয়ে গেছিল। আচ্ছা, এটা ছিল দ্বিতীয় বিষয়। যে দ্বিতীয় ছিল যে ক্রোমোসোমের গঠনকারী যে ক্রোমাটিড তন্তু তারা স্পষ্ট হয় এবং তার সাথে সাথে তারা কুণ্ডলীকৃত হয়। তৃতীয় জেনেছিলাম ওই ক্রোমাটিড জালিকাগুলি কুণ্ডলীকৃত হওয়ার পর তারা ক্রোমোসোম সৃষ্টি করে। আচ্ছা, চতুর্থ জেনেছিলাম সেই যে ক্রোমোসোম সৃষ্টি করে তার ঠিক মিডল পোরশনে থাকে সেন্ট্রোমিয়ার। সেই সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে বাকি ক্রোমোসোমের যেটা অংশ সেটা সমান দুভাগে ভাগ হয়ে গিয়ে দুটো ক্রোমাটিড গঠন করে। তার সাথে আমরা জেনেছিলাম যে ওই কোষের মধ্যে থাকা সেন্ট্রোসোম, সেই সেন্ট্রোসোম কি করে কোষের দুই মেরুতে গিয়ে অবস্থান করে এবং সেন্ট্রোসোম থেকে নির্গত যে অ্যাস্ট্রাল রশ্মি, সেই অ্যাস্ট্রাল রশ্মি বেরুতন্ত্র গঠন করতে শুরু করে এবং ঠিক লেট প্রোফেজ যেটাকে বলা হয়, মানে একদম প্রোফেজের অন্তিম লেট প্রোফেজ, সেই লেট প্রোফেজে কি হয়েছিল, নিউক্লিয় পর্দাটার অবলুপ্তি ঘটে গিয়েছিল। মানে আজকে আমরা এমন একটা সেল পাবো যেই সেলটার মধ্যে দেখব ক্রোমোসোম গুলো বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর দুই দিকে আমাদের দুটো সেন্ট্রোসোম রয়েছে। তার সাথে একটা বৈশিষ্ট্য আর বলেছিলাম যে কোষের অন্যান্য যে অঙ্গাণুগুলো ছিল বা অর্গানেলিস গুলো ছিল তারাও কি হয়, অবলুপ্ত হয়ে যায়। তাহলে আজকের যেটা বিষয়, কোষ বিভাজন। তো কাল পর্যন্ত আমরা তাহলে কি পেয়েছি, সেলটাকে দেখি। কাল পর্যন্ত পেয়েছি যে এমন একটা সেল আছে, ওই সেলের দুই মেরুতে দুটো অঙ্গাণু রয়েছে যাদেরকে বলা হয় সেন্ট্রোসোম, আর তার চারিপাশে ছিল অ্যাস্ট্রাল রশ্মি। আচ্ছা, আর কি পেয়েছিলাম, যে এর মধ্যে কিছু এক্স আকৃতি বিশিষ্ট কিছু গঠন রয়েছে যারা কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে জিনিসগুলো এরা ছিল ক্রোমোসোম। যেটা বললাম যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে গেছে, তাহলে কি একটা নির্দিষ্ট কোনো নিউক্লিয়াস থাকবে এর মধ্যে? থাকবে না, শুধু ক্রোমোসোম গুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এবং আরেকটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে এই যে অ্যাস্ট্রাল রশ্মি, এই অ্যাস্ট্রাল রশ্মি গুলো কি করবে না, বেমতন্তু গঠন করবে। এই পর্যন্ত কাল আমরা লাস্ট একটা সেলকে পেয়েছি। এই রকম গঠনরত অবস্থায় একটা সেল থাকে, লাস্ট আমরা কালকে এই পর্যন্ত পেয়েছি। এবার আজকে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের পরের যে বিভাজন বা পরের যে দশাটা সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ আজকে কি হয় দেখি। আচ্ছা, বলছে এই যে বেম তন্তুগুলো গঠন হয়েছে, এই বেম তন্তু কোষের মধ্যে দেখা যায় তিন ধরনের। কত ধরনের? তিন ধরনের। তাহলে প্রথম কোশ্চেন হলো, এই প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রথমত বেম তন্তু সম্পূর্ণ গঠন হয়। বেম তন্তু সম্পূর্ণ গঠন হয়। বেমতন্তু সম্পূর্ণ গঠন হয় এবং এর মাঝে আমরা পাবো যে তিন ধরনের বেমতন্তু দেখতে পাই। তিন ধরনের বেমতন্তু দেখতে পাই। তিন ধরনের বেমতন্তু দেখতে পাই। কি কি?
প্রথমেই যে বেনতন্তুটা দেখতে পাই সেটাকে বলা হয় ক্রোমোসোমাল ফাইবার। ক্রোমোসোমাল ফাইবার বা ক্রোমোসোমাল তন্তু। আচ্ছা, এই তন্তুটাতে আগে আসি যে ক্রোমোসোমাল তন্তু জিনিসটা কি। সেটা হচ্ছে কি, আমরা কি বডির মধ্যে ক্রোমোসোমকে দেখতে পাচ্ছি? পাচ্ছি, তাই তো? আচ্ছা, এই যে ক্রোমোসোম দেখতে পাবি যে এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেনতন্তুটা গঠন হয়েছে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এসে ক্রোমোসোমের যে গোলক অংশটা মিডিলের সেখানে এসে যুক্ত হয়েছে না? আচ্ছা, তারপর আবার বেনতন্তু নিচ সেন্ট্রোজোম থেকেও গেছে, নিচের সেন্ট্রোজোম থেকে গিয়ে আবার সেই ক্রোমোসোমের যে সেন্ট্রোমিয়ার সেখানে গিয়ে যুক্ত হয়েছে। তাহলে প্রথম যে ক্রোমোসোমাল ফাইবার আমরা পড়ছি সেটা এটাই যে যে বেনতন্তুগুলো সেন্ট্রোজোম থেকে উৎপত্তি লাভ করে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারে এসে যুক্ত হয় সেই বেনতন্তুগুলোকে বলা হয় ক্রোমোসোমাল ফাইবার বা ক্রোমোসোমীয় বেনতন্তু। বুঝা গেল কি বললাম? বললাম ক্রোমোসোমীয় তন্তু বা ক্রোমোসোমাল বেনতন্তু হচ্ছে তারাই যে সমস্ত বেনতন্তু সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে সৃষ্টি লাভ করে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারে এসে যুক্ত হয় সেই বেনতন্তুগুলোকে বলা হয় ক্রোমোসোমাল বেনতন্তু। বোঝা গেছে? আচ্ছা, দ্বিতীয় কন্টিনিউয়াস ফাইবার। কন্টিনিউয়াস ফাইবার, কন্টিনিউয়াস মানে হচ্ছে অবিচ্ছিন্ন, মানে পরপর আর কি, একদম চলতে থাকবে, মিডলে কোনো কাটা নেই। তাহলে এই নামটা শুনে বুঝতে পারছিস? দেখ, যেটা ক্রোমোসোমাল তন্তু বললাম সেখানে ক্রোমোসোমের সাথে যুক্ত হওয়ার জন্য মিডলে একটা কাটা দাগ পড়ে গেল না, মানে মিডলে ক্রোমোসোম চলে এসেছে। তো এই না যে ক্রোমোসোমাল তন্তুটা একদম লাইন করে উপর থেকে একদম নিচ পর্যন্ত গেছে, যায়নি, মিডলে ক্রোমোসোম কি অবস্থান করছে, তাহলে মিডলে কেটে গেছে তন্তুটা। এরা হচ্ছে কন্টিনিউয়াস ফাইবার, মানে এরা কোন জায়গায় কাটা পড়বে না। তাহলে হচ্ছে কথা এটাই যে দুই দিকের যে সেন্ট্রোজোম সেখান থেকে বেনতন্তু উৎপত্তি লাভ করে আর একদিকের সেন্ট্রোজোমে গিয়ে যে সমস্ত বেনতন্তু যুক্ত হয় যাদের সাথে কোন রকম ক্রোমোসোম যুক্ত থাকে না সেই সমস্ত বেনতন্তুগুলোকে বলা হয় কন্টিনিউয়াস ফাইবার বা অবিচ্ছিন্ন বেনতন্তু। বোঝা গেল? অবিচ্ছিন্ন বেনতন্তু কি? যে সমস্ত বেনতন্তুর সাথে কোন রকম ক্রোমোসোম যুক্ত থাকে না, যারা এক মেরু থেকে আরেক মেরু সরাসরি সেন্ট্রোজোমের যে অ্যাস্ট্রাল রশ্মি তাদের সাথে যুক্ত থাকে সেই সমস্ত বেনতন্তুকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ফাইবার। বোঝা গেল? বা অবিচ্ছিন্ন বেনতন্তু আমরা এই রকম মিডলে দেখতে পাবো। আমরা কাটা করে দিচ্ছি, মানে এই ভাবিস না যে কাটা আছে, ওটা না, দেখাচ্ছি এটা এই রকম করে অবস্থান করে। এরা হচ্ছে অবিচ্ছিন্ন বেনতন্তু। আর থার্ড একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইন্টারজোনাল ফাইবার। ইন্টারজোনাল ফাইবার, ইন্টারজোনাল কথাটার মানে কি জানিস? ইন্টার কথাটার মানে কি? যেমন একটা কথা আছে ইন্টার, ইন্ট্রা, এই কথাগুলো আছে। ইন্টার কথাটা তখনই আসে যেমন ধর আমাদের এমস, ঠিক আছে, আমাদের এমস আর আমাদের যে আশেপাশে হস্টেলগুলো আছে যেমন ধর দিরাসা আছে, তারপর যেমন ধর সায়েন্স হাব আছে। তাহলে এই যে চার পাঁচটা হস্টেল, এরা হস্টেলগুলো কি? এগুলো তো এমস এর ব্রাঞ্চ না, এটা একটা আলাদা স্বতন্ত্র হস্টেল, দিরাসা একটা স্বতন্ত্র হস্টেল, সায়েন্সের একটা স্বতন্ত্র হস্টেল। তাহলে এই সমস্ত স্বতন্ত্র হস্টেল প্রত্যেকে আলাদা আলাদা। এবার ধর এখানে আমাদের একটা মাঠ আছে, যেটা কমন মাঠ একটা। তো আমরা কি ভাবলাম যে ছেলেদের মনোরঞ্জনের জন্য একটা
ফুটবল টুর্নামেন্ট হোক বা একটা ক্রিকেট টুর্নামেন্ট হোক, এই আশেপাশে যে তিনটা হোস্টেল আছে আমাদের, এই তিনটা হোস্টেলের ছেলেগুলো মিলে একটা আমরা টুর্নামেন্ট আয়োজন করলাম, ঠিক আছে? যে আমাদের এমস থেকে একটা দল যাবে, আমাদের সায়েন্স সাব থেকে একটা দল যাবে, তারপরে ইন্দিরাস থেকে একটা দল আসবে, এইরকম। তাহলে এই যে টুর্নামেন্টটা করলাম, এই টুর্নামেন্টটাকে বলা হয় ইন্টার হোস্টেল টুর্নামেন্ট। বোঝা গেল? মানে দুটো স্বতন্ত্রের মধ্যে যে একটা আয়োজন অনুষ্ঠান হচ্ছে, এটা হচ্ছে ইন্টার হোস্টেল টুর্নামেন্ট। ঠিক তেমন ইন্টার জোনাল ফাইবার, জোনাল আর ইন্টার দুটো আলাদা কর। জোনাল মানে একটা জায়গা বা একটা অংশ, এবার হচ্ছে দুটো অংশ, তার ঠিক মাঝের যে ফাইবার দেখতে পাবো আমরা, সেই ফাইবারটাকে বলা হবে ইন্টারজোনাল ফাইবার। তবে এই মেটাফেজ দশায় ওই ইন্টারজোনাল ফাইবারটা দেখা না গেলেও এনাফেজ দশায় কিন্তু মানে পরের যে দশাটা, সেই দশাতে আমরা সেই ইন্টারজোনাল ফাইবারটা দেখতে পাবো। কোন ফাইবারটা স্যার? না এইদিকে আমি দেখাচ্ছি যে এই যে একটা আমি ক্রোমোজোম নিলাম, এটা একটা ক্রোমোজোম এক্স আকৃতি। এবার এই বরাবর কি হবে, ক্রোমোজোমটা ভাগ হয়ে যাবে পরের দশাতে, ঠিক আছে? পরের দশাতে এই বরাবর কি হয়, ক্রোমোজোমটা ভাগ হয়ে যাবে। দিয়ে কি হয়, এখান থেকে যে পরের স্টেপ, সেটা হচ্ছে এই রকম একটা জিনিস গঠন করে, আবার এই রকম একটা জিনিস গঠন করে। এক কথায় ক্রোমোজোমে যে দুটো ক্রোমাটিড ছিল তারা ভাগ হয়ে যায়, দিয়ে এই রকম দুটো ক্রোমাটিড আলাদা আলাদা হয়ে যায়। দিয়ে তারপরে কি হয়, এদিক থেকে প্রেমতন্তু যুক্ত হয়ে থাকে, এদিক থেকে প্রেমতন্তু, মানে দুই মেরুর দিকে টানছে। আর এবার কি হয়, এই যে তন্তুগুলো টানছে, এটা কি ক্রোমোসোমাল ফাইবার না? আর এই যে দুটো সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার মাঝে এখানে এক ধরনের তন্তু দেখতে পাওয়া যায়, ওই তন্তুটাকে বলা হয় ইন্টারজোনাল ফাইবার। বোঝা গেছে ইন্টারজোনাল ফাইবার কি? তাহলে ইন্টারজোনাল ফাইবার এটাই যে দুটো যে ক্রোমাটিড, ওই দুটো ক্রোমাটিড আলাদা হওয়ার পর তাদের মাঝে যে তন্তুটা দেখতে পাওয়া যায়, ওই তন্তুটাকে বলা হয় ইন্টারজোনাল ফাইবার। বোঝা গেছে? এবার এই হচ্ছে ইন্টারজোনাল ফাইবার। দেখে দিলাম বাংলা নামটা কি? এর মধ্যতন্তু বলা হয়, মধ্যতন্তু বা ক্রোমোজোমীয় মধ্যতন্তু। আরো ভালো ভাষা হয়তো বইতে পাবে, ইন্টারজোনাল ফাইবার। ঠিক আছে? তাহলে প্রেমতন্তু গঠন সম্পূর্ণ হয়, তার সাথে সাথে বললাম যে এই তিন ধরনের তন্তু দেখতে পাওয়া যায়। দ্বিতীয় এবার আসি ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে প্রেমতন্তু যুক্ত হওয়ার পর ক্রোমোজোম একই লাইনে অবস্থান করে, একই লাইনে অবস্থান করে। ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে প্রেমতন্তু যুক্ত হওয়ার পর ক্রোমোজোম একই লাইনে অবস্থান করে। আচ্ছা, এই লাইনটা যে বললাম, এই লাইনটা একটু ব্যাখ্যা করে দিই। লাইনটা লিখে তারপর ব্যাখ্যা করে দিচ্ছি লাইনটা। ক্রোমোজোম কি সেটা তো জানি,
এই কাইনেটোকর ওয়ার্ডটা যদিও ক্লাস 10 এ পড়েছি, আরেকবার আমি রিক্যাপ করে দিচ্ছি কাইনেটোকর কি। এইরকম আমরা একটা ক্রোমোসোমকে দেখতে পাই সাধারণভাবে, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত দশাতে এইরকম একটা ক্রোমোসোম গঠন হয়েছে। এবার বিষয়টা কি হয় বলে দিই। এই যে মিডলের যে গোলাকার অংশটা সেটার নাম কি দিয়েছিলাম? সেন্ট্রোমিয়ার, তাই তো? এই সেন্ট্রোমিয়ারের উভয় পাশে একটা প্লেট সদৃশ অংশ থাকে বা গঠন করে। এই যে সেন্ট্রোমিয়ারের উভয় পাশে একটা প্লেট সদৃশ অংশ গঠন হয় বা একটা তাদের থালার মতো, তাহলে একটা প্লেট সদৃশ অংশ দেখতে পাচ্ছি, প্লেট সদৃশ অংশ। এই যে প্লেট সদৃশ অংশ দেখতে পাচ্ছিস, এই প্লেট সদৃশ অংশটার নামই হচ্ছে কাইনেটোকর। বোঝা গেল তার কাইনেটোকর কি? সেন্ট্রোমিয়ার। এই যে এতক্ষণ ধরে বললাম যে ক্রোমোসোমাল তন্তু ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারে এসে যুক্ত হয়, কথাটা কিন্তু কিছুটা হলেও ভুল। সেন্ট্রোমিয়ারে নয়, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যে কাইনেটোকর নামক প্লেটটা আছে, যে প্লেট সদৃশ অংশ যার নাম হচ্ছে কাইনেটোকর, এই কাইনেটোকরে এসে যুক্ত হয় ওই বেমতন্তুটা। বোঝা গেল? আর অবশ্যই এই কাইনেটোকর সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। তাহলে এই কাইনেটোকরে এসে যুক্ত হয় ক্রোমোসোমাল তন্তু। সেটাই বললাম যে ক্রোমোসোমের কাইনেটোকরের সঙ্গে বেমতন্তু যুক্ত হওয়ার পর ক্রোমোসোম একই লাইনে অবস্থান করে। এবার কথাটা আসছে একই লাইন কেমন জিনিস স্যার, সেটা এবার আসি। কাইনেটোকর জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আসি এই ছবিটাতে। এই ছবিতে যে ক্রোমোসোম গুলো ছিল তাদেরকে একটু মিটিয়ে দিচ্ছি। মিটিয়ে দেওয়ার পর কি করছি দেখ, এইবার দেখ একই লাইনে আসছে, এটাকেই বললাম যে একই লাইনে অবস্থান করে। এবার এই গোলকটাকে যদি আমি পৃথিবীর সাথে তুলনা করি, তার ক্রোমোসোম গুলো কোন অঞ্চলে এসে একই লাইনে হয়েছে রে? নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল বলা হয়। তাহলে ঠিক নিরক্ষীয় অঞ্চলে এসে এক জায়গায় একই লাইনে অবস্থান করছে। এই লাইনটার পুরো কথাটাকে যদি আমি একটা ওয়ার্ডে আনি, তাহলে এই জিনিসটাকে বলা হয় ইকুইটোরিয়াল প্লেটে অবস্থান করা বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করা। তো এই যে লাইনটা লিখলাম, এই লাইনের পুরো কথাটাকে যদি একটা ওয়ার্ডের মধ্যে আনি, তাহলে হচ্ছে ইকুইটোরিয়াল প্লেটে অবস্থান করা। ইকুইটোরিয়াল প্লেট।
ইকুইটোরিয়াল প্লেট গঠন করে। এমসিকিউটা হচ্ছে ওই জায়গাটায় যে কোষ বিভাজনের মাইটোটিক দশা বা মাইটোটিক ফেজের কোন দশায় ইকুইটোরিয়াল প্লেট গঠন হয়? মেটাফেজ দশা। বোঝা গেল? তাহলে ইকুইটোরিয়াল প্লেট যে আমরা দেখতে পাই যে ক্রোমোসোম গুলো একই লাইনে অবস্থান করছে, এটা কোন দশায় দেখতে পাওয়া যায়? মেটাফেজ দশায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, কাল থেকে আমরা একটা বিষয় পড়ছি যে সেন্ট্রোজোম দুপাশে চলে যায়, যে এস্টারলসে থেকে বেনতন্তু গঠন হয়। কাল থেকে পড়ছি বিষয়টা। কোশ্চেনটা কাল থেকে একবার আসেনি, আমি কোশ্চেনটা এবার নিয়ে আসছি। যদিও একদিন আলোচনায় বলেছিলাম যে স্যার আপনি তো একটা সেল যেটা উদাহরণ দিয়ে আপনি দেখাচ্ছেন সেটা তো প্রাণী কোষ। সেল ডিভিশন তো আমরা উভয় কোষের ক্ষেত্রে পড়ছি, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক। তাহলে উদ্ভিদ কোষে তো এই অঙ্গাণু থাকে না, সেন্ট্রোজোম থাকে না। তাহলে উদ্ভিদ কোষে এই বেনতন্তু গঠন করছে কে? তো সেই বিষয়টা নিয়েই আমরা পরের যে বৈশিষ্ট্য সেটাতে আসছি। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রাণী কোষে সেন্ট্রোজোম বললো, তাই তো? এটা বৈশিষ্ট্য না লিখলেও নোট হিসেবে লিখে রাখতে পারিস, বা বাংলায় লিখে যেটা লিখে আর কি বি দশমিক বৈশি দশমিক দয়রাফলা বিশেষ দর্শনভ্য যাও, তো নোট দিয়ে লিখতে পারিস যে প্রাণী কোষের ক্ষেত্রে বেনতন্তু সেন্ট্রোজোম গঠন করে, আর এটা যে প্রথমটা গেল, দ্বিতীয়টা উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রো টিউবিউল বেনতন্তু গঠন করে। এই হচ্ছে বিষয়। এবার কথা আসছে তার মাইক্রোটিউবিউল জিনিসটা কি? এই আমাদের মধ্যে যদি হাড় যদি না থাকে আমাদের স্ট্রাকচার কেমন হবে? ফুটবল জেলির মতো, যেমন ইচ্ছে এমিবার মতো, যেমন ইচ্ছে তেমন আকার ধারণ করে নেব। হাড় তো নাই, কারণ সব জায়গায় যেমন একটা প্যান্ডেল গঠন করতে গেলে গঠনটাকে দেয়, বাঁশগুলো দেয়, তো পর্দা দিয়ে শুধু সুন্দর করা হয়। ঠিক তেমন একটা মানুষের ক্ষেত্রে ওর যদি হাড়ের ফ্রেমটাই না থাকে তাহলে মানুষ হিসেবে যে হাত পা সেটা আলাদাভাবে করা যাবে না, একটা বস্তা হয়ে যাবে আর কি। তো ঠিক তেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, একটা কোষ যে কোষের মতো যে দেখতে, যে ও রেক্ট্যাঙ্গেল, বিশেষ করে চার কোণা হয় উদ্ভিদ কোষ আর কি, যে ও যে চার কোণা থাকবে, তো ওই যে ওর যে আকারটা, সেই আকারটা ধরে রাখে কারা? তো এই যে মাইক্রোটিউবিউল যেটা বললাম, এই মাইক্রোটিউবিউল বলতে পারিস যে কোষের ক্ষেত্রে, এক কথা উদ্ভিদ কোষের ক্ষেত্রে ওই হাড়ের মতো কাজ করে। এক কথায় যারা কি করে, উদ্ভিদ কোষের যে ফ্রেমটা, সেই ফ্রেমটাকে ধরে রাখে। বুঝা গেল? তাহলে মাইক্রোটিউবিউল হচ্ছে এমন এক ধরনের তন্তু বা ফাইবার যারা কি করছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে তার যে আকার বা গঠন, সেই গঠনটাকে ধরে রাখে, যারা কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। এবার এই মাইক্রোটিউবিউল গুলো কি করে, কিছুটা পরিমাণ উপরে কিছুটা পরিমাণ নিচে গিয়ে তারা তারপর কি করে এই বেনতন্তুগুলো গঠন করে, যেটা হচ্ছে টিউব
টিউবিউলিন প্রোটিন দিয়ে গঠন করে, তাই তো? আগের দিন ক্লাসে বলেছিলাম যে বেনতন্তু টিউবিউলিন প্রোটিন দিয়ে গঠিত হয়। তাহলে টিউবিউলিন প্রোটিন সঞ্চয় করে কি করে? ওই মাইক্রোটিউবিউল গুলো বেনতন্তুটাকে গঠনটা পূরণ করে। তো ওই জন্য লাইটে বলে দিলাম যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম সে কি করে? বেনতন্তু গঠন করে, আর উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল হচ্ছে বেনতন্তু গঠন করে। বোঝা গেল? এই হচ্ছে আমার মেটাফেজ, যেটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী আর স্বল্প স্থায়ী দশা। এবার বলি, একমাত্র এটাই একটা দশা যেই দশাতে কি হয়, এই যে আমরা যে বলি যে ক্রোমোজোম 46টা, ঠিক তাই তো? এবার কথা হচ্ছে এটা গণতি করেছি কিভাবে? এটা গণতি করেছি এই যে কোষ বিভাজনের মেটাফেজ দশা, এই মেটাফেজ দশাতে পরিষ্কারভাবে বোঝা যায়। কারণ গণতি করার জন্য শুধুমাত্র মিডলে পোরশনটাতে তাকাতে হয়, কারণ এই মিডলটা তাকালে পুরো ক্রোমোজোমের সংখ্যাটা জানা যায়। তো বলতে গেলে পরীক্ষা নিরীক্ষা ভাবে যেটা আমরা উদ্ধার করেছি এতদিন ধরে সায়েন্টিফিক পদ্ধতিতে, যে ক্রোমোজোম 46টা, তো 46টা কোন দশায় জানতে পারি আমরা? এই মেটাফেজ দশায়। তো বলতে পারি যে এই মেটাফেজ দশাই হচ্ছে এমন একটা দশা যেই দশা থেকে ক্রোমোজোম সম্পূর্ণভাবে স্পষ্ট হয়। তাহলে ক্রোমোজোম সম্পূর্ণরূপে স্পষ্ট হয়। সম্পূর্ণরূপে স্পষ্ট হয় এই দশাতে। তাহলে আমাকে যদি একটু সেল সম্পর্কে জানতে হয় বা ক্রোমোজোম সম্পর্কে জানতে হয়, তাহলে অবশ্যই নরমাল অবস্থায় তো সেটা জানতে পারবোই না। প্রথম কথা হলো এটাই, একটা কোষ যখন নরমাল অবস্থায় থাকে সেটা জানা সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে? ওই কোষটা যখন ডিভিশন করবে তখন যে তার মেটাফেজ দশা, ওই মেটাফেজ দশাটাকে আমাকে পরিলক্ষিত করতে হবে। যদি আমি মেটাফেজ দশাটাকে পূর্ণভাবে উদ্ধার করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে ওই কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত, বা ওই কোষের মধ্যে ক্রোমোজোমগুলো কিভাবে ডিভিশন হয়। বোঝা গেল? এই হচ্ছে সম্পূর্ণ আমাদের মেটাফেজ দশা। হ্যাঁ, টিউবিউলিন প্রোটিন দিয়ে টিউবিউলগুলো তৈরি হয়, মাইক্রোটিউবিউল। আচ্ছা চলো, আচ্ছা তাহলে লাস্ট আমরা ওই পর্যন্ত সেলটাকে পেয়েছি, এইভাবে সেলটাকে নিয়ে যাচ্ছি। চলো, পরে তারপরে আমরা একটা দশা পাবো, সেটা হচ্ছে অ্যানাফেজ। আচ্ছা, আমি এই দশাতে একটা ওয়ার্ড ইউজ করব। আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি ক্লাস 10 এ যে ছিল, যারা হয়তো ভালো নাম্বার পাবে তারা হয়তো এই বিষয়গুলো খুব রিলেট করতে পারবে, কারণ মনে রেখেছিস সে ভালো নাম্বার পা না পা, যদি সেটা তারা যাচাই করা হয় না, হতে পারে সেল ডিভিশন খুব ভালোভাবে পড়েছে তোমরা, তাহলে যারা মনে রেখেছে তারা রিলেট করতে পারবে যদিও। তো আমি এখানে একটা জিনিস বলছি যে আমি একটা ক্রোমোজোম আঁকছি, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোমের ক্ষেত্রে কি বলি, এটা হচ্ছে এই দিকের একটা ক্রোমাটিড, এটা হচ্ছে এই দিকের একটা ক্রোমাটিড, তাই তো? তাহলে এই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড আছে, পাশে আরেকটা ক্রোমোজোম আছে। যদিও মিয়োসিস কোষ বিভাজন যখন পড়াবো এই জিনিসটা কাজে লাগবে, পাশে আরেকটা ক্রোমোজোম, ঠিক আছে? এবার যেটা বিষয়, একটা ক্রোমোজোমের ক্রোমাটিড কটা এখানে? দুটো। এই যে দুটো ক্রোমাটিড রয়েছে, এই দুটো ক্রোমাটিডকে একই সাথে বলা হয় সিস্টার ক্রোমাটিড।
এই দুটো ক্রোমাটিডকে একই সাথে বলা হয় সিস্টার ক্রোমাটিড, মানে একে অপরের সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? আচ্ছা, এবার এটা একটা ক্রোমোসোম, এটা একটা ক্রোমোসোম, এর একটা ক্রোমাটিড দিলাম, এর একটা ক্রোমাটিড দিলাম। এই যে দুটো ক্রোমোসোমের দুটো ক্রোমাটিড, এইটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল কথাটা? তাহলে একই ক্রোমোসোম, একটাই যে ক্রোমোসোম, ওই ক্রোমোসোমে যে দুটো ক্রোমাটিড, ওই দুটো ক্রোমাটিডকে একে অপরের বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর দুটো আলাদা আলাদা ক্রোমোসোমের, এর একটা ক্রোমাটিড, এর একটা ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিডকে একে অপরের বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড, এই জিনিসটা আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে, মিয়োসিসে এটা আরো ভালোভাবে কাজে লাগবে। বোঝা গেছে বিষয়টা? এবার আসি অ্যানাফেজের যে বৈশিষ্ট্যগুলো বা অ্যানাফেজের যে ঘটনাবলীগুলো, সেখানে আসি। অ্যানাফেজে সিস্টার ক্রোমাটিড দ্বয় সেন্ট্রোমিয়ারকে নিয়ে বা সেন্ট্রোমিয়ারকে সিস্টার ক্রোমাটিড দ্বয় সেন্ট্রোমিয়ারকে সমান দুভাগে ভাগ করে আলাদা হয়ে যায়। ফার্স্ট বৈশিষ্ট্য তাহলে পেলাম যে সিস্টার ক্রোমাটিড দ্বয় সেন্ট্রোমিয়ার, মানে মিডিলের যে ওই যে গাঢ় রঞ্জিত গোলাকার অংশটা ছিল, ওই গাঢ় রঞ্জিত গোলাকার অংশটা যেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলছি, সেই সেন্ট্রোমিয়ার থেকে সমান দুভাগে ভাগ করে দুটো সিস্টার ক্রোমাটিড একে অপরের থেকে কি হয়? বিচ্ছিন্ন হয়ে যায় বা আলাদা হয়ে যায়। ফার্স্ট হচ্ছে এটা, দুটো সিস্টার ক্রোমাটিড একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ক্রোমাটিড দ্বয় নিজেদের মেরুর দিকে ধাবিত হয়। সিস্টার ক্রোমাটিড দ্বয় যারা আলাদা হয়েছিল, তারা নিজেদের মেরুর দিকে ধাবিত হয়। এই যে নিজেদের মেরুর দিকে চলে যাচ্ছে, এই যাওয়াটাকে বলা হয় একে অ্যানাফেজীয় চলন বলা হয় থাকে। অ্যানাফেজীয় চলন বলা হয়। একে অ্যানাফেজীয় চলন বলা হয়। এইখানে আরেকটা এমসিকিউ পেয়ে গেলাম, ডাইরেক্ট আসতে পারে, কোষচক্রের কোন দশায় অ্যানাফেজীয় চলন দেখা যায়? অ্যানাফেজ দশায়। অনেকে আবার এখানে আইনস্টাইন নিউটন থাকে, ওরা ভাবে
না এত সহজ কোশ্চেন বের হয় এরকম ডাইরেক্ট কোশ্চেন দেয় কোনদিন যে কোশ্চেনের মধ্যে অ্যানসার যে এনাফিজিও চলো এনাফিজ দেওয়া যায় এটা হবেই না নিশ্চয় আলাদা কোনো দশা আছে ও আবার নেতাগিরি আর পণ্ডিতগিরি করে ওই মেটাফেজ বেরিয়ে আসে না টেলোফেজ বেরিয়ে চলে আসে মানে পরের দশাটা বোঝা গেল যে মেরে চলে আসবে যে এক্সট্রা তো কিছু দেখা যাবে না তো যাও এনাফিজিও চলো এনাফেজ দশাতেই দেখা যায় ঠিক আছে এবার যে এই এনাফেজিও চলন এর বিভিন্ন কারণ রয়েছে যেমন কারণটা আমি বলি প্রথমত হচ্ছে ওই যে অংশটা মানে যেটা বেনতন্তুটা যুক্ত হয়ে আছে যে কাইনেটোকরের সঙ্গে তার একটা টান তার প্রথম কথা হলো যে ওই ক্রোমাটিডের সঙ্গে যে বেনতন্তু যুক্ত হয়ে আছে তার টানের কারণে সে ধাবিত হয় দ্বিতীয় হচ্ছে যখনই আলাদা হয়ে গেছে দুটো সিস্টার ক্রোমাটিড ঠিক ফ্যামিলি ক্ষেত্রে দেখা যায় যখন দুই বোন আলাদা হয় তখন তাদের মধ্যে এমন বিকর্ষণ কাজ করে যদি ওর মাঝে একটু কাজিন প্রেম থেকে থাকে সেটাও করতে দেয় না মানে এতটা বিকর্ষণ ঠিক তেমন এখানেও যখনই দুটো সিস্টার ক্রোমাটিড এইরকম থাকার পর যখন আলাদা হয়ে যায় তারা একে অপরের থেকে তখন তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে এই বিকর্ষণের জন্য কি হয় দুটো সিস্টার ক্রোমাটিড দুই মেরুর দিকে ধাবিত হয় বোঝা গেল তাহলে প্রথম বললাম যে এই ক্রোমাটিডের মাঝে যে ক্রোমাটিডের সঙ্গে যে উপরে বেনতন্তুটা যুক্ত আছে তার একটা টান কাজ করে দ্বিতীয় একটা হচ্ছে এই দুজনের মধ্যে যখন মানে আলাদা হয়ে গেল তখন তাদের মাঝে যে একটা বিকর্ষণ বল সেটার জন্য কি হয় দুটো ক্রোমাটিড দূরে সরে যেতে থাকে বোঝা গেল এই কারণে এই এনাফেজিও চলনটা দেখা যায় আচ্ছা দ্বিতীয় প্রতিটি ক্রোমাটিড নিজেকে একটি স্বতন্ত্র ক্রোমোজোম রূপে উপস্থাপন করে তাহলে কি বললাম ওই যে ক্রোমাটিড আলাদা আলাদা একটা ক্রোমাটিড তৈরি হলো এই প্রত্যেকটি ক্রোমাটিড নিজেকে একটি স্বতন্ত্র ক্রোমোজোম রূপে উপস্থাপন করে মানে যেটা ক্রোমাটিড ছিল সেটাই এখন কি হয়ে গেল ক্রোমোজোম হয়ে গেল বোঝা গেল আগে ক্রোমোজোমের একটাই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড ছিল এখন ওই দুজন আলাদা হওয়ার ফলে কি হলো এক একটা ক্রোমাটিড এক একটা ক্রোমোজোম হয়ে গেল এবার আসি একটু হিসাব পদ্ধতিতে মেটাফেজ দশায় যখন এটা একই লাইনে ছিল তখন কটা ক্রোমোজোম ছিল রে 46টা আচ্ছা ওইখানে 46টা ক্রোমোজোম তাহলে একই লাইনে ছিল তাই তো এবার কথাটা বল ক্রোমোজোম 46টা প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোমাটিড কটা করে ছিল দুটো করে তাহলে টোটাল ক্রোমাটিড কত ছিল 92টা ঠিক আছে আচ্ছা এনাফেজ দশায় ক্রোমাটিড গুলো ভাগ হয়ে গেল তাহলে আবার কটা করে ভাগে ভাগে পড়লো 46 করে ক্রোমোজোম মানে ক্রোমাটিড হয়ে গেল আর প্রত্যেকটা ক্রোমাটিড আবার একটা নিজেকে ক্রোমোজোম বলে দাবি করলো তাহলে বল মাতাতে ছিল 46টা ক্রোমোজোম অপত্যতে 46টা ক্রোমোজোম এসে এখানে আরেকটা কোশ্চেন আসে
কেমন একটু ডিপলি থিংকিং করতে হবে, তাহলে কোশ্চেনটা আসবে। সেটা হচ্ছে বিষয়, স্যার এইখানে যে ক্রোমোজোমটা ছিল এর মধ্যে যে ডিএনএ এর পরিমাণ, এখানে তো দুটো ক্রোমাটিড আলাদা হয়ে গেছে, তাহলে স্যার ডিএনএ এর পরিমাণ তো অর্ধেক হয়ে গেল। কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে তো পড়েছিলাম সমভাবে বিভাজন হয়, তাহলে মাতাতে তো ডিএনএ পরিমাণ বেশি ছিল, এখানে যে কম হয়ে গেল। তাহলে এই জিনিসটা বুঝতে গেলে এইখানে এবার আসি। প্রাথমিকভাবে বলা হয় কি যে একটা ক্রোমোজোম এই রকম দেখতে হয়, ঠিক আছে? একটা ক্রোমোজোম এই রকম দেখতে হয়। এবার এটা জেনে রাখি, নরমাল অবস্থায় প্রত্যেকটা ক্রোমোজোমে একটাই ডিএনএ তন্তু থাকে। তাহলে কি বললাম, নরমাল অবস্থায় প্রত্যেকটা ক্রোমোজোমে কটা করে ডিএনএ তন্তু থাকে? একটা করে ডিএনএ তন্তু থাকে। এবার ওটাই কি করে পেঁচিয়ে 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 কুণ্ডলী আকার ধারণ করে। এবার হচ্ছে বিষয়, যখন আমি এই কোষটাকে কোষ বিভাজনের জন্য এন্টার করিয়েছিলাম, তখন আমি রেপ্লিকেশন করিয়েছিলাম কিনা? এস দশাতে ডিএনএ দ্বিতীয়করণ করেছিলাম, ডিএনএ পরিমাণ 2C নিয়ে এস দশায় ঢুকেছিলাম, আর সেখান থেকে কতগুলো ডিএনএ পেয়েছিলাম? 4C। তাহলে 2C নিয়ে ঢুকেছিলাম, 4C নিয়ে বেরিয়েছিলাম, মানে কোষটাকে ধর যে 46টা ক্রোমোজোম, তো তাহলে 46টা ডিএনএ তন্তু, ওটা নিয়ে কোষ বিভাজনে ঢুকেছিলাম, কিন্তু এস দশায় যখন আমি বেরিয়ে আসি তখন ওখানে 46টা ক্রোমোজোম তো ছিল, কিন্তু ডিএনএ তন্তু কটা ছিল? 92টা। বোঝা গেল? তো ওই জন্য এই যে ক্রোমাটিড আলাদা হয়ে গিয়েছিল, দুটো বললাম না প্রথম দশাতে, যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে বাকি অংশ দুটো ক্রোমাটিডে ভাগ হয়ে যায়। কেন বলেছিলাম? কারণ নরমাল অবস্থায় ক্রোমোজোমে ডিএনএ তন্তু থাকার কথা কটা? একটাই। এবার ওখানে তো দুটো ছিল, ওই দুজনকে আলাদা কিভাবে করব? ওই ক্রোমাটিড হিসাবে আলাদা করে দেব। বলে কি হয়েছিল, এইখানে ডিএনএ তন্তু ছিল দুটো, যখন আমি বিভাজন করিয়ে দিলাম তখন আবার সেম যেমন একটা নরমাল কোষ থাকে ঠিক তেমনই চলে আসলো, একটা সেন্ট্রোমিয়ার মিডলে করলাম, আর একটাই ডিএনএ তন্তু নিয়ে একটা ক্রোমাটিড যেটা ছিল ওটাই ক্রোমোজোম হয়ে গেল। হিসাবে মিলেছে? ওই জন্য বলেছিলাম যে ডিএনএ কে ডবল করতে হয়, ক্রোমোজোমকে নয়, কারণ ক্রোমোজোম ক্রোমাটিড গঠনের মাধ্যমে ওরা আলাদা হয়ে যায়, একটাই ক্রোমোজোম দুভাগে ভাগ হয়ে আলাদা হয়ে যায়, কিন্তু ডিএনএ যেটা পরিমাণটা সেটাকে ডবল করে নিতে হয়, কারণ নরমাল কোষের ক্ষেত্রে ডিএনএ একটাই, নরমাল ক্রোমোজোমের ক্ষেত্রে ডিএনএ তন্ত্রী একটাই থাকে। আমি ওই কোষটাকে কোষ বিভাজনে ঢুকিয়ে দিয়ে কি করলাম, নরমাল ক্রোমোজোমের মধ্যে কটা ডিএনএ দিয়ে দিয়েছি? দুটো দিয়ে দিলাম, কারণ রেপ্লিকেশন করেছি। এবার কি করলাম, এনাফেস দশা যখন এসে সেই দুজন সিস্টার ক্রোমাটিডকে আলাদা করে দিলাম। এবার একটাই ক্রোমাটিড, ওর মধ্যে একটাই ডিএনএ তন্তু, এও একটা ক্রোমাটিড, এর মধ্যে একটাই ডিএনএ তন্তু। তাহলে নরমাল যে পিতামাতা যেমন কোষ ছিল, যে ক্রোমোজোমে পার ক্রোমোজোমে একটাই করে ডিএনএ তন্তু, ঠিক তেমন অপত্য কোষও পার ক্রোমোজোমে একটা করে ডিএনএ তন্তু চলে এলো। বোঝা গেল? এই জন্যই এস দশাতে ডিএনএ রেপ্লিকেশন করতে হয়। হিসাব মিলেছে? চল আচ্ছা, তাহলে উপস্থাপন করে 4 ক্রোমোজোমগুলি, মানে ক্রোমাটিড গুলো ক্রোমোজোম হয়ে গেছে, এবার ক্রোমোজোম গুলোকে বলবো, আর ক্রোমাটিড নয়। ক্রোমোজোমগুলি ভি ও
যে অক্ষরের মতো হয়। ক্রোমোজোমগুলি ভি এবং জে অক্ষরের মতো হয়। এইবার হচ্ছে বিষয়, ক্রোমোজোমগুলি ভি এবং জে অক্ষরের মতো হয়। আপাতত এটাকে একটা বৈশিষ্ট্য হিসাবেই নে, ঠিক আছে। এবার কি ক্রোমাটিড গুলোকে স্যার ক্রোমোজোম বলেন, এর কি ভি আর কি জে সেটা আমি আসছে একটু পরে। এই দশাটাকে আমি শেষ করি যে ক্রোমোজোমগুলি ভি এবং জে অক্ষরের মতো হয়, ঠিক আছে। চল 5। আচ্ছা, বললাম যেহেতু ক্রোমাটিড গুলো আলাদা হয়ে গেছে, যারা প্রত্যেকে একটা ক্রোমোজোম, ওদের মাঝে একটু আগে বললাম কিনা যে ইন্টারজোনাল তন্তু আসবে, আসবে তো। আচ্ছা, তাহলে পরেরটা হচ্ছে ইন্টারজোনাল তন্তু। নিরক্ষীয় অঞ্চলে স্টেম বডি গঠন শুরু করে। ইন্টারজোনাল তন্তু নিরক্ষীয় অঞ্চলে স্টেম বডি গঠন শুরু করে। এটা কি স্যার? এইদিকে একটু আসি। এদিকে দেখো, এতক্ষণ ধরে যা পড়লাম তাতে এইরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হয়েছে কিনা? হয়েছে তো, এইরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। এবার এর মাঝে বলেছিলাম ইন্টারজোনাল তন্তু গঠন হয়, তাই তো। এবার কি হয়, এই ক্রোমাটিড মানে যারা এখন একটা ক্রোমোজোম, তারা তো আস্তে আস্তে টানতে টানতে একদম মেরুতে চলে আসবে। এরাও যেতে যেতে একসময় মেরুতে চলে যাবে। মিডিলে পড়ে থাকবে এই ইন্টারজোনাল তন্তুগুলো, তাই তো। এই ইন্টারজোনাল তন্তুগুলো কি করবে, নিজেদের মধ্যে আরো প্রোটিনের সঞ্চয় করে এখানে একটা গঠন সৃষ্টি করে একে অপরের সাথে ঘনীভূত হয়ে। এই একটা ইন্টারজোনাল তন্তু, একটা আমি দেখাচ্ছি সেই এত ফাঁকা আছে, তো আদৌ কি এত ফাঁকা? কোষ কেন্দ্রিক পরিণত এটা কাছাকাছি। তাহলে এইরকম ইন্টারজোনাল তন্তুগুলো পরপর আছে, ওরা আরো প্রোটিন নিজেদের মধ্যে সঞ্চয় করে এখানে একটা বলতে পারে গঠন সৃষ্টি করে আর কি। এই মিডল বরাবর নিরক্ষীয় অঞ্চল বরাবর একটা গঠন সৃষ্টি করে। এই যে গঠনটা করছে, এই গঠনটার নামই হচ্ছে স্টেম বডি। বোঝা গেল? ইন্টারজোনাল তন্তুগুলি প্রোটিন সঞ্চয়ের দ্বারা নিরক্ষীয় অঞ্চল বরাবর যে গঠন সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে কি স্টেম বডি। এবার এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটাই যে আমরা কোষ বিভাজনের যে নিউক্লিয়াসটা বিভাজন তার অন্তিম দিকে চলে এসেছি না, আর একটাই দশা আছে টেলোফেজ, তারপর তো নিউক্লিয়াস বিভাজন হয়ে গেল, ঠিক আছে। এবার যেহেতু আমরা অন্তিম দিকে চলে এসেছি, তার এবার ক্যারিওকাইনেসিস শেষ, মানে সাইটোকাইনেসিস তো শুরু করতে হবে। তো সাইটোকাইনেসিস যেহেতু শুরু করতে হবে, তাহলে কি করা উচিত? এই যে একটা কোষ রয়েছে, এই কোষ বরাবর এই যে মধ্য অঞ্চল, এই মধ্য অঞ্চলে একটা খাঁজের সৃষ্টি হয়,
যেটাকে বলা হয় ক্লিভেজ। এই মধ্য অঞ্চল বরাবর একটা খাঁজের সৃষ্টি হয় যেটার নাম কি ক্লিভেজ। তো ওই যে স্টেম বডি গঠন হয়েছে, ওই স্টেম বডির কাজ হলো এটাই যে ওই ক্লিভেজটাকে সৃষ্টি করা। বোঝা গেল? মানে মধ্য বরাবর যে সাইটোপ্লাজম ভাগ হবে সেই ক্লিভেজটা তৈরি করার কাজই হচ্ছে কার কাজ? এই স্টেম বডির কাজ। বোঝা গেল? ঠিক আছে, এবার এগুলো মিটিয়ে দিচ্ছি আর কোষটাকে নিয়ে যাচ্ছি অন্তিম পর্যায়ে। যদি টাইম শেষ জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা যে আজ লাস্ট এনাফেজের চিত্রটা এঁকে নিই যে এনাফেজে আমাদের কোষটা কি অবস্থায় থাকলো। আস্তে শেষ দিকে দাঁড়া। এই হচ্ছে এনাফেজ দশার চিত্র। এই হলো এনাফেজ দশার চিত্র। একটা সেলকে যদি এনাফেজ দশায় দেখা যায় ঠিক আমরা এই রকম দেখতে পাবো। দুই দিকে ক্রোমাটিড চলে গেছে, যারা প্রত্যেকে এখন এক একটা করে ক্রোমোসোম, আর তারা যাওয়ার পর এই রকম একটা সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। আমি বলে দিচ্ছি কোশ্চেনের মধ্যে কিন্তু চিত্র আসে, যে কোন একটা চিত্র দিয়ে দিবে, বলবে কোষ বিভাজনের কোন দশা চিত্র এটা বা এর মধ্যে কি দেখানো হয়েছে। হ্যালো, এই হচ্ছে এনাফেজ দশা। টাইম যদিও শেষ, জাস্ট ক্লাস 10 এর ছিল একটা বৈশিষ্ট্য তোদের লিখলাম যে ক্রোমোসোম গুলো ভি এবং জে আকৃতি বিশিষ্ট হয়। তো এই জিনিসটা একটু ছোট্ট করে একটা টপিক কালে বলে দিই। টপিকটা যে নাই
সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুযায়ী সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণী বিভাগ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী 4 ধরনের ক্রোমোজোম পাওয়া যায়। 4 ধরনের ক্রোমোজোম পাওয়া যায়। প্রথম যেটা পাবো সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। ফার্স্ট যে ক্রোমোজোমটা আমরা পাই তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তারপরে পাবো সাব মেটাসেন্ট্রিক। তারপরে পাবো অ্যাক্রোসেন্ট্রিক। তারপরে আমরা পাবো টেলোসেন্ট্রিক। তাহলে আমরা এই 4 ধরনের ক্রোমোজোম পাই according to placement of centromere in chromosome. There are 4 types in chromosome, that is metacentric, submetacentric, acrocentric and telocentric. এবার হচ্ছে এই যে বিভাগগুলো কেমন স্যার, সেটা হচ্ছে অবস্থান বলে একটা উপরে হেডলাইন করলাম। অবস্থান বলতে চাইছি ক্রোমোজোম, ঠিক আছে? ধর এটা ক্রোমোজোম, এবার সেন্ট্রোমিয়ার কোথায় থাকবে? ক্রোমোজোমে থাকবে, এটা তো স্বাভাবিক। তাহলে এবার বলছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের কোথায় অবস্থান করছে, ঠিক আছে? এই যে অবস্থান ওয়ার্ডটা লিখলাম, বুঝতে পারলি কি সাবেকে লিখলাম যে এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যেই তো সেন্ট্রোমিয়ার অবস্থান করবে। তো ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারটা কোন জায়গায় অবস্থান করছে সেটাই অবস্থানটা আমি লিখছি। সেটা হচ্ছে কি অবস্থান। মাঝখানে বা মিডল। এই যে ক্রোমোজোম এর ঠিক মিডিলে সেন্ট্রোমিয়ার যদি অবস্থান করে তাহলে ওই ধরনের ক্রোমোজোমকে কি বলা হয়? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আর ওই ক্রোমোজোমটা যদি একদম মিডিল বরাবর থাকে আর দুপাশে যদি তার বাহুটা থাকে তাহলে এটা ঠিক দেখতে লাগবে ইংলিশ অক্ষর ভি এর মতো। বোঝা গেল এবার ওয়ার্ডটা, বোঝা গেল এবার সেই লাইনটা। তাহলে এবার একটু মাথায় আসছে, ও স্যার তাহলে ওই যে দশাতে আমরা দেখলাম যে ক্রোমোজোম গুলো ভি এবং জে আকৃতির হয়, তার মানে আমরা ওখানে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম পাবো, ঠিক আছে? আচ্ছা, পরেরটা আসি, সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক হচ্ছে মাঝখান থেকে একটু দূরে,
সাব মেটাসেন্ট্রিক মানে মাঝে নয়। যদি এই যে এটা আমি ক্রোমোজোম বলি তাহলে এই ক্রোমোজোমের এটা হচ্ছে মিডল পোরশন, তো এই মিডলে নয় হচ্ছে ঠিক একটু দূরে। তাহলে ঠিক এই ক্রোমোজোমের এই যে আমি ডটটা দিয়েছি যেটা মিডলে পড়েনি বাট মিডলের কাছাকাছি বলা যায়, তাহলে এই রকম পোরশনে হচ্ছে সেন্ট্রোমিয়ার থাকছে। তাহলে এই রকম পোরশনে যদি সেন্ট্রোমিয়ারটা থাকে তখন কি রকম দেখতে লাগে? তখন দেখতে লাগে এইরকম। মানে এটা দেখতে ইংলিশ অক্ষর এল এর মতো। এল এর যেমন আমরা দেখেছি লম্বা করে টানটা যেটা আসে, এল অক্ষরটা যদি আমরা বলি তাহলে কেমন এরকম করে আসবে, আর এটা যতটা হয় তার ঠিক অর্ধেক এরকম এটা হয়, অর্ধেকের থেকে একটু বেশি। তাহলে এই যে এল অক্ষরটা ঠিক এইরকম দেখতে লাগে, সাব মেটাসেন্ট্রিক। বোঝা গেল? আচ্ছা, অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে হচ্ছে এটাই, শেষ অবস্থান থেকে একটু দূরে, শেষ অবস্থান থেকে একটু দূরে। কেমন? এটা একটা, ঠিক এটাকে ক্রোমোজোম বলছি, তাহলে এটা একটা ক্রোমোজোম, এর এটা কি শেষ অংশ না? তাহলে এই অংশটা শেষ থেকে একটু দূরে, তাহলে ঠিক এইরকম জায়গাতে। এই যে আমি ব্লু কালার করেছি এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে শেষে নয়, শেষের থেকে একটু দূরে অবস্থান করছে সেন্ট্রোমিয়ার। তাহলে এই রকম যদি অবস্থান করে তখন সেটাকে বলা হয় কি সেন্ট্রিক? অ্যাক্রোসেন্ট্রিক। ওই ক্রোমোজোমটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই রকম করে একটা ক্রোমাটিড গেছে, আর ঠিক এই রকম করে একটা ছোট্ট ক্রোমাটিড বেরিয়ে গেছে, ছোট একটা বেরিয়ে গেছে। এটাকে যদি আমরা তাকাই তাহলে এটা ইংলিশ অক্ষর জে এর মতো দেখতে লাগবে। তাহলে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কিসের মতো দেখতে? জে অক্ষরের মতো দেখতে। এবার আমাদের ওই লাইনটা তাহলে ক্লিয়ার হয়েছে যে এই দশা যে ক্রোমোজোম গুলো সেগুলো কার মতো দেখতে? ভি আর জে এর মতো দেখতে। মানে আমরা এনাফেজ দশায় যে ক্রোমাটিড গুলো দেখতে পাই যারা এক একটা ক্রোমোজোম, ওই ক্রোমোজোম গুলো কি ধরনের? মেটাসেন্ট্রিক আর অ্যাক্রোসেন্ট্রিক। বোঝা গেল? আচ্ছা, আর লাস্ট যেটা রয়েছে আমাদের টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক কথাটা এসে কিভাবে আমি বলি, তোরা যদি ক্লাস 10টাকে একটু ভালো করে পড়ে থাকিস, ওখানে ক্রোমোজোমের গঠন বলে একটা ওয়ার্ড ছিল, ক্রোমোজোমের গঠন বলে একটা টপিক ছিল। তো ওখানে যখন ক্রোমোজোমের গঠনটা পড়েছিলিস তখন ছিল যে এই রকম করে বেশ গঠন করেছিল, এরকম করে গিয়ে গিয়ে মনে পড়ছে? এরকম একটা গঠন ছিল, আর বলা হয়েছিল এরা হচ্ছে ক্রোমোজোমের শেষ প্রান্ত, আর ক্রোমোজোমের যে শেষ প্রান্ত তাকে বলা হয় টেলোমিয়ার। বাহ, খুব ভালো লাগলো, সবাই জানে। তাহলে ক্রোমোজোমের শেষ প্রান্তটাকে বলা হয় টেলোমিয়ার, আর এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। মানে সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করবে? শেষে, মানে টেলোমিয়ারে অবস্থান করবে। তাহলে সেন্ট্রোমিয়ার অবস্থান করবে শেষে, বা যদি ভালো ভাষায় বলা হয় তাহলে টেলোমিয়ারে অবস্থান করবে। টেলোমিয়ারে অবস্থান করে। তাহলে এই ক্রোমোজোমটা দেখতে ঠিক এইরকম করে, আর তার একটা বাহু বেরিয়ে গেছে।
আর এইখানে আছে সেন্ট্রোমিয়ার একদম শেষে। এইটা যে দেখতে পাচ্ছিস এটা দেখতে ইংলিশ অক্ষর আই দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে আমরা একটা ছোট্ট টপিক, বিশেষ করে ক্লাস 10 এর একটা বিষয় যেটা হয়তো সময় চক্করে ভুলে গিয়েছিলাম, সেটাকে একটু রিভিশন করে নিলাম যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। তো এই যে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ সেটা 4 ধরনের পেয়েছিলাম, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, হেটেরোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানে হচ্ছে মাঝখানে অবস্থান করবে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের, সেটা হচ্ছে ইংলিশ অক্ষর দেখতে ভি এর মতো। সাব মেটাসেন্ট্রিক সেটা হচ্ছে মাঝখান থেকে একটু দূরে অবস্থান করবে, সেটা ইংলিশ অক্ষর এল এর মতো। হেটেরোসেন্ট্রিক সেটা হচ্ছে শেষ অবস্থান থেকে একটু দূরে, সেটা হচ্ছে কি জে এর মতো দেখতে। আর টেলোসেন্ট্রিক একদম শেষে যেটাকে বলা হচ্ছে টেলোমিয়ার অবস্থান করবে, সেটা হচ্ছে ইংলিশ অক্ষর আই এর মতো দেখতে। আরেকটা কথা বলা হয়েছিল যে আমরা একটু আগে যে আমরা অ্যানাফেজ দশা পড়লাম, সেখানে একটা লাইন পড়েছিলাম যে এই দশায় ক্রোমাটিড গুলো প্রত্যেককে স্বতন্ত্র ক্রোমোজোম রূপে নিজেকে উপস্থাপন করে, আর ওই ক্রোমোজোম গুলো দেখতে কিসের মতো, ভি আর জে এর মতো। মানে হলো এটাই যে অ্যানাফেজ দশায় আমরা যে ক্রোমাটিড গুলো বা ক্রোমোজোম গুলো পাই তারা হচ্ছে সব কি এর মতো, মেটাসেন্ট্রিক আর হেটেরোসেন্ট্রিক। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা টেলোফেজটাকে শেষ করব, তারপরে আমরা সাইটোকাইনেসিস যাব, খুব ছোট্ট একটা টপিক। তারপর আমরা এই মাইটোসিস শেষ করে তখন আমরা মিয়োসিস শুরু করব, ঠিক আছে। টেলোফেজ আর কিছু না, যদিও পরের দিনে বলবো পুরো যেভাবে লিখলাম সেভাবে লিখিয়ে দেব। সেটা হচ্ছে প্রোফেজ দশার পুরো অপোজিট ভার্সনটাই হচ্ছে টেলোফেজ। বোঝা গেল? কি বললাম? টেলোফেজ হচ্ছে প্রোফেজ দশার পুরো উল্টো ভার্সন। প্রোফেজে যা ঘটেছিল টেলোফেজে সব কি করে দিবি, উল্টো করে দিবি, ঠিক আছে। তোরা বসে তো তারা একটু কথা বলবে কি বিষয় নিয়ে।